গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব মোপাসার ছোট গল্প প্রেমের এক পর্ব। ক্ষুদ্র কক্ষটির দেওয়াল অনাবৃত ও চুনকাম করা। গরাদ লাগানো ছোট একটা জানালা তাতে ছিল, কিন্তু তা এমন উঁচুতে যে সহজে সেখানে ওঠা যাবে না। ওইটি দিয়েই ছোট ঘরটি আলোকিত হচ্ছিল। বিকৃত মস্তিষ্ক লোকটি একখানা খড়ের চেয়ারে বসে এক অস্পষ্ট ও আবিষ্ট দৃষ্টি নিয়ে আমাদের দিকে তাকিয়েছিল। সে রোগা চিবুকে, তার বলিরেখার চিহ্ন, মাথার চুল তার প্রায় সাদা হয়ে গেছে। দেখে মনে হবে অল্প কয়েক মাসের মধ্যেই ওইগুলি পেকে গেছে। তার পোশাক পরিচ্ছেদগুলোকে তার বিশ্বস্ত দেহের পক্ষে অত্যন্ত ঢিলা দেখাচ্ছিল। তার বুক সংকুচিত, ক্ষীণ দেহ হয়ে গেছে। দেখে বোঝা যায় কোনো ফল যেভাবে কীট দ্বারা বিধ্বস্ত হয়, তেমনিভাবে নিজের কোনো চিন্তায় সেও তাই হয়েছে। তার পাগলামি হল, তার মাথায় একঘেয়ে বিরক্তির ও সর্বগ্রাসী সেই চিন্তা একটু একটু করে তা ক্ষয় করে ফেলছিল তার দেহ। সে অদৃশ্য দুর্বোধ্য, অসংবদ্ধ ও অজার ভাব চর্বণ করছিল তার মাংস, শুষে নিচ্ছিল তার রক্ত এবং তার জীবনদীপ নিভিয়ে ফেলছিল। কোন একটি লোক যে একটি চিন্তার দ্বারাই নিহত হতে চলেছে, এর মধ্যে কি রহস্য আছে? এই উন্মাদ ব্যক্তি ভয় ও করুণার বস্তু। এমনকি অদ্ভুত, ভীতিপ্রদ ও ভয়ানক চিন্তা তার কপালের মধ্যে রয়েছে, যার ফলে তার মধ্যে এত গভীর ও সদা পরিবর্তনশীল বলিরেখার সৃষ্টি করেছে। ডাক্তার আমাকে বলল, তার মধ্যে আকস্মিক রাগের ভীষণ ভাব জাগে। এত কঠিন উন্মাদ লোক আমি আর কখনো দেখিনি। তার পাগলামি হলো অনেকটা প্রণয় ও প্রেমমূলক। সে এক ধরনের মরণকামী। সে একটা খাতা লিখেছে, যা পড়লে তার মানসিক ব্যাধি দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠবে। বলা যায় তখন তার পাগলামি দৃশ্য হয়ে ওঠে। আপনার উৎসাহ থাকলে আপনি এই লেখাটা পড়ে দেখতে পারেন। আমি ডাক্তারের সঙ্গে তার অফিসে গেলে তিনি আমাকে ওই দুর্দশাগ্রস্ত মানুষটির খাতাটি দিলেন। তিনি বললেন, এটা পড়ে এই সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবে। সেই ছোট বইটিতে যা লেখা ছিল তা হলো এই: আমার ৩২ বছর বয়স পর্যন্ত আমি কোনো প্রেমে না পড়ে বেশ শান্তিতে জীবন কাটিয়েছিলাম। জীবন আমার কাছে মনে হতো অত্যন্ত সরল, সুন্দর ও সহজ। আমি ধনী ছিলাম। কিছু কিছু জিনিসের জন্য আমার আকর্ষণ ছিল, কিন্তু কোনো কিছুর জন্যই তীব্র আগ্রহ কখনো বোধ করিনি। বাঁচাতেই ছিল আনন্দ। প্রতিদিন আনন্দে আমার ঘুম ভাঙত। যে কাজ করতে আমার ভালো লাগত তাই আমি করতাম। পরবর্তী দিনের জন্য শান্ত ও আশাভাবনাহীন ভবিষ্যতের কথা মনে করে তৃপ্তিতে আমি শয্যা গ্রহণ করতাম। আমার কিছু প্রণয়িনী ছিল, কিন্তু তাদের আপন অধিকারে পেয়েও আমার অন্তর কামনার বিচ্ছিন্ন অথবা আমার মন প্রেমে ক্ষতবিক্ষত হয়নি। তাই বেঁচে থাকতে আমার ভালো লাগত। ভালোবাসা বরং অনেক ভালো, কিন্তু তাতে বিপদ অনেক। অথচ দেখেছি প্রত্যেকের মতো ভালোবাসতে গিয়ে অনেকে আমার চেয়ে কম সুখ পেয়েছে, কারণ এক অবিশ্বাস্য পথ ধরে প্রেম আমার কাছে আবির্ভূত হয়েছে। ধনী হয় আমি প্রাচীন আসবাব ও অন্যান্য নিদর্শন সংগ্রহ করতাম। প্রায় আমার মনে পড়ত কত অজানা হাত ওইসব জিনিস স্পর্শ করেছে, কত চোখ তা দেখে মুগ্ধ হয়েছে, কত অন্তর ওইগুলোকে আদর করেছে। কারণ এসব জিনিস কারো ভালো না লেগে পারে না। বিগত শতাব্দীর ছোট একটা ঘড়ি দেখে প্রায়ই আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম। ওইটির এনামেল ও সোনার খোদাই কাজের জন্য এমন অপরূপ সুন্দর ওটাকে দেখাতো। যখন কোনো একদিন কোনো মেয়ে এটি কিনে এমন চমৎকার রত্নের অধিকারিণী হয়ে আনন্দিত হয়েছিল, তখনকার মতো ঘড়িটি এখনো চলছিল।
এটি টিকটিক করতে তার যান্ত্রিক জীবনকে বাঁচিয়ে রাখতে বিরত থাকেনি। একটি শতাব্দী অতিক্রান্ত হয়ে গেলেও এটি নিয়মিত টিকটিক শব্দ করে চলছে। কোনো মেয়ের বুকে তার পোশাকের উষ্ণতায় এটি প্রথম শোভা পেয়েছিল। কোনো মেয়ের অন্তর আর এই ঘড়িটি একসঙ্গেই স্পন্দিত হয়েছিল। কোনো হাত তার উষ্ণ অঙ্গুলির কোমল স্পর্শে এটিকে তুলে ধরে ত্বকের ছোঁয়ায় মলিন মিনা করে মেষপালকের ছবিগুলো মুছে দিয়েছিল। ওই ফুলকাটা ঘড়ির দেয়ালের দিকে কার দুটি চোখ সেই ক্ষণটির জন্য মধুর ও স্বর্গীয় মুহূর্তটির অপেক্ষায় তাকিয়েছিল। যেই মেয়েটি এই অসাধারণ ও অপরূপ সুন্দর বস্তুটি পছন্দ করেছিল, তাকে একটুখানি দেখবার ও তার পরিচয় জানবার কিনা আগ্রহই আমার হলো। কিন্তু মেয়েটির মৃত্যু হয়েছে। বিগত দিনের মেয়েদের পাওয়ার জন্য এক কামনা আমায় পেয়ে বসল। বহুকাল পূর্বে যারা ভালোবেসে গেছে তাদের সকলকেই আমি ভালোবাসি। অতীত প্রেম কাহিনী শুনলে আমার অন্তর ব্যথায় ভরে যায়। হায় সুন্দরী, তোমার হাসি, তারুণ্যের মধুর পরশ, সব আশা আমার মনে জাগে। ওই সবই তো শাশ্বত। অতীত দিনে যেসব নারী ছিল এত সুন্দরী, এমন কোমল আর মধুর চুম্বনের দাবিতে যাদের ঠোঁট দুটি বিভক্ত হতো, এবং যারা আজ পরলোকে, যাদের কথা ভেবে কত সারা রাত ধরে আমি কেঁদেছি। চুম্বনের মরণ নেই। ঠোঁট থেকে ঠোঁটে শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ বেয়ে অব্যাহত তার গতি। মানুষ তা গ্রহণ করে আর দেয়, তারপর মরণে হারিয়ে যায়। অতীত আমাকে আকর্ষণ করে, বর্তমান আমার কাছে ভীতিপ্রদ, কারণ ভবিষ্যৎ হল মৃত্যু। অতীতের সবকিছুর জন্য আমি দুঃখ বোধ করি। যারা বেঁচে আছে তাদের জন্য আমি চোখের জল ফেলি। কালের গতিকে রুদ্ধ করার জন্য ঘড়ির কাঁটাকে আমি ধরে রাখতে চাই, কিন্তু তা চলে যায়, বয়ে যায় এবং সেকেন্ডে সেকেন্ডে আমায় নিয়ে চলে যায়। আগামীকালে আমার মৃত্যুর জন্য আমার কণা কণা করে নিয়ে যায়। আর বুঝি কখনো আমি বাঁচব না। বিদায় অতীতের সব নারী, তোমাদের আমি ভালোবাসি। তবু আমার কোনো অভিযোগ নেই। যার জন্য আমি অপেক্ষা করেছিলাম তার দেখা আমি পেলাম। তার মারফত এক অচিন্তনীয় আনন্দ আমি উপভোগ করলাম। এক রৌদ্রালোকিত প্রভাতে মুগ্ধ মনে আনন্দময় পদক্ষেপে প্যারির পথে ভবঘুরের মতো অনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দোকানগুলিকে দেখতে দেখতে আমি বেড়াচ্ছিলাম। হঠাৎ পুরাতন নিদর্শন বিক্রি করার দোকানে আমি ১৭০০ শতাব্দীর একটা ইতালীয় আসবাবপত্র দেখতে পেলাম। ওইটি ছিল খুব সুন্দর ও বিরল বস্তু। আমার মনে হলো এইটি সেই যুগের ভিনিসীয় শিল্পী ভিতেল্লির হাতের কাজ হবে। তারপর আমি এগিয়ে চলে এলাম। ওই আসবাবটির স্মৃতি কেন এমন শক্তি নিয়ে আমার অনুসরণ করল, যার জন্য আবার ঘুরে সেখানে আমি গেলাম। ওইটি দেখবার জন্য আবার সেই দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। আমার মনে হলো তা আমায় প্রলুব্ধ করছে। কি এক অনন্ত বিষয় এই প্রলুব্ধতা! কেউ একটা বস্তুর দিকে চেয়ে দেখল, ধীরে ধীরে তা তাকে আকর্ষণ করল, কষ্ট দিবে এবং একটা মেয়ের মুখের মতো আচ্ছন্ন করে ফেলবে। তার মায়া তোমার মধ্যে প্রবেশ করবে। তার আকার, রং আর মুখায়ব থেকে সেই বিচিত্র মায়ার সৃষ্টি। তা দেখেই লোকে মত্ত হয়, আকাঙ্ক্ষা ও কামনা করে। তখন ভোগ দখলের দাবি দমায় পেয়ে বসে। সেই দাবি প্রথম দিকে থাকে মনোরম, কারণ তা থাকে ভীরু, কিন্তু ক্রমে তার শক্তি বাড়ে, তা হিংস্র ও উদ্দাম হয়ে ওঠে। তখন চোখের চাহনির মধ্যে সেই গোপন ও গভীর আগ্রহ লক্ষ্য করে দোকানদাররা কেমন যেন সন্দেহের দৃষ্টিতে দেখে। ওই আসবাবটি আমি কিনে ফেললাম এবং সঙ্গে সঙ্গে আমার বাড়িতে নিয়ে গেলাম। সেটা আমি আমার কক্ষে রাখলাম। কোনো সংগ্রাহকের সেই মধুর খেয়ালের জন্য যে একটা তুচ্ছ বস্তুও কিনে ফেলতে পারে,
তা তারা বুঝতে পারে না। হায়! তাদের জন্য আমার বড় দুঃখ হয়। চোখ আর হাত দিয়ে ওইটিকে যে কত সোহাগ করে যেন তার গায়ে মাংস আছে। বারে, বারে সে ওইটির কাছে ঘুরে আসে। যেখানে সে যায়, যাই করুক সবসময় ওইটির কথা ভাবে। যখন বাইরে থেকে বেরিয়ে সব ফিরে, তখন সে মাথার টুপি বা হাতের দস্তানা পর্যন্ত না খুলে ওইটির কাছে গিয়ে প্রেমিকের কোমল দৃষ্টি নিয়ে চেয়ে থাকি। সত্যিই ৮ দিন ধরে আসবাবটিকে আমি গভীরভাবে ভালোবেসেছিলাম। আমি তার দরজা ও দেরাজগুলোই কেবল খুলতাম। আনন্দে ওটাকে আমি নাড়াচাড়া করতাম। ওটার মালিকানার জন্য এক গভীর তৃপ্তি আমি অনুভব করতাম। একদিন সন্ধ্যাবেলা যখন আমি ওইটির কোণা একটা তক্তা কতটা পুরু তা পরীক্ষা করে দেখছিলাম, আমার মনে হলো ওইখানটায় কোনো লুকানো জায়গা আছে। আমার বুক কাঁপতে লাগল। ওই গোপন স্থান খুঁজতে গিয়ে আমার সারা রাত কেটে গেল, কিন্তু তা আমি বের করতে পারলাম না। পরদিন আমি কোণার তক্তার ফাঁক দিয়ে একটা ধাতব খণ্ড চাপ দিয়ে যখন ঢোকালাম, তখন আমি তার সন্ধান পেলাম। একখানা দেরাজ ছিটকে পড়ে গেল। তখন আমি দেখলাম কোনো মেয়ের সম্পূর্ণ একমাথা চুল এক টুকরা কালো মখমলের আস্তরণ দেওয়া অবস্থায় ওখানে রয়েছে। সত্যি সম্পূর্ণ একমাথা চুলই ছিল। সোনালি ও লাল চুলের এক চমৎকার গুচ্ছ। চামড়ার গোড়া থেকেই কেটে নেওয়া হয়েছে। একখানা সোনালি দড়ি দিয়ে তা বেঁধে রাখা হয়েছে। কম্পিত, বিচলিত ও বিমূঢ় অবস্থায় সেখানে আমি দাঁড়িয়ে রইলাম। সেই রহস্যঘন দেরাজ ও অতীব বিস্ময়কর সে প্রাচীন নিদর্শন থেকে যেই প্রায় ইন্দ্রিয়াতীত সুবাস নিঃসরিত হচ্ছিল, মনে হচ্ছিল তা যে কোনো সুগন্ধের বিধেয়ী আত্মা। ধীরে, প্রায় ধর্মীয়ভাবে সেটি আমি নিলাম এবং তার আশ্রয়স্থল থেকে তুলে ধরলাম। সঙ্গে সঙ্গে তার বাঁধন খুলে গেল এবং সেই স্বর্ণতরঙ্গ মেঝের উপর ছড়িয়ে পড়ল। উল্কার অগ্নিময় গুচ্ছের মতো সেই ঘন ও লঘুবার কোমল ও উজ্জ্বল বস্তুটি পড়ে রইল। তখন এক অদ্ভুত আবেগে আমি অভিভূত হয়ে গেলাম। কে ছিল এই অধিকারিণী? কখন? কোন অবস্থায়? এই আসবাবটির ভেতরে কেন এটিকে লুকিয়ে রাখা হয়েছে? কোনো অভিযান কি নাটকে এই স্মৃতিচিহ্নকে ঘিরে আছে? কে এটা কেটে নিয়েছে? বিদায়ের দিনে কোনো প্রেমিক? অথবা প্রতিহিংসার দিনে কোনো স্বামীর কাজ? অথবা যার চোখে মুখে ফুটে উঠত হতাশার চিহ্ন? তেমন কোনো নারী নিজেই তা কেটেছিল? অথবা কোনো মেয়ে মঠে প্রবেশের সময় জীবন ভরা এই জগতের তার স্মৃতিচিহ্ন রাখতে গিয়ে এই সম্পদ ফেলে রেখে গেছে? কোনো পুরুষ তার সুন্দরী ও তরুণী প্রিয়ার মৃত্যুর পরে তাকে কবরে ঢেকে দেবার পূর্বে কি মেয়েটির মাথার এই মুকুটটি খুলে নিয়েছিল? কারণ তাই ছিল মেয়েটির দেহের জীবন্ত অংশ, যা কোনোদিন ধ্বংস হবে না। তার বেদনা দূর করার জন্য সেই বস্তুকে সে তখনও ভালোবাসত। সোহাগ ও চুম্বন করতে পারবে। মেয়েটির যেই দেহ নিয়ে জন্ম হয়েছিল, তার যখন চিহ্ন মাত্র থাকবে না, তখনও যে ওই চুল তেমনিভাবে থেকে যাবে। ওইটা কি এক অদ্ভুত ব্যাপার না? এক বিশেষ মধুর স্পর্শ, মৃত্যুর কোমল স্পর্শ নিয়ে তা আমার আঙ্গুলে জড়িয়ে যায়, আমার ত্বকে লাগে। আমি এমন অভিভূত হয়ে পড়লাম যে মনে হলো আমি যেন কেঁদে ফেলব। ওটা আমার হাতে অনেকক্ষণ আমি রেখেছিলাম। তারপর আমার মনে হলো তার কিছু প্রভাব যেন আমার উপরে পড়েছে, যেন তখনও তার মধ্যে প্রাণের কিছুটা রেশ রয়ে গেছে। তা তুলে আবার আমি মখমলের উপর রাখলাম। কালের আঘাতে ওই মখমলটি মলিন হয়ে গেছে। তারপর দেরাজটি ঠেলে নিয়ে আমি ওই নির্ভীত কক্ষটির দরজা বন্ধ করে দিলাম এবং চিন্তা করবার জন্য রাস্তায় বেরিয়ে পড়লাম। দুঃখ ও দুশ্চিন্তায় মগ্ন হয়ে সোজা আমি হাঁটতে থাকি। প্রেমের চুম্বনের পর যে দুশ্চিন্তা জাগে, আমার হয়েছিল তাই।
মনে হলে সেই অতীতে ফিরে গেছি আমি, ওই মেয়েটিকে যেন আমি চিনতাম। তখন আমার চোখ ভরে গেল জলে, আর কবি ভিলনের এই চরণগুলি আমি আবৃত্তি করলাম। বলো আমায় কোন দূর দেশে বাস করে রোমান সুন্দরী ফ্লোরা, হিপারচিয়া, ঢের বোনার, প্রকৃতির কন্যাজাত সব সুন্দরীরা। কথা কও প্রতিধ্বনি ভেসে যাক কণ্ঠ তোমার, নদ নদী আর সব হ্রদের চারিধার। কোথা পাই সুন্দরীর হাসি আর অশ্রুজল, কোথায় রয়েছে অতীত তুষার ধবল। পদ্মের পাপড়ির মতো সুন্দরী ব্লাঞ্চ, মধুর সঙ্গীত গায় মধু তার বাণী। প্রাথা, ব্রডফুড, এলিস, বিয়াত্রিচ, কোথায় আর্মেন গ্রেন্ড, লামেইন সুন্দরী রমণী। কোথা পাই জোয়ানার প্রিয় লোরেইন, ইংরেজ যাকে দিয়েছিল যশ আর মরণ। কোথায় তোমরা মহান বিজ্ঞ সবল, কোথায় রয়েছে অতীত তুষার ধবল। যখন আমি আমার ঘরে ফিরে এলাম, তখন সে বিচিত্র বস্তুটিকে আর একবার দেখবার জন্য এক অদ্ভুত আগ্রহ আমার জাগল। তা তুলে নিয়ে আমি ধরে দেখতে থাকি। সেটা স্পর্শ করতে গিয়ে আমার সারা দেহে এক শিহরণ বয়ে গেল। কিছুদিন পর্যন্ত সাধারণভাবেই আমার কাটল। অবশ্যই চুলের চিন্তা আমার মন থেকে কখনো দূর হয়নি। যখনই আমি ঘরে ঢুকতাম, তখনই আমার প্রথম ইচ্ছে হতো ওইটি দেখার ও নাড়াচাড়া করবার। কোনো লোক তার পরম প্রিয়ার দরজা খুলতে গেলে তার বুকে যেই কাঁপন লাগে, চাবি দিয়ে ওই কক্ষের দরজা খোলার সময় আমারও তেমন লাগত। কারণ প্রাণহীন সেই চুলের মধুর স্রোতধারার মধ্যে আমার আঙ্গুলগুলি ডুবিয়ে দেওয়ার জন্য আমার দুটি হাত ও অন্তরে এক বিভ্রান্ত একক ও অবিরাম ইন্দ্রিয়গত আকর্ষণ বোধ আমি করতাম। সেটিকে সোহাগ করা যখন আমার শেষ হতো এবং তার নির্দিষ্ট স্থানে যখন তা আমি রেখে দিতাম, তখন সর্বদাই আমার মনে হতো যেন কিছু জীবন্ত বস্তু বুঝি লুকায়িত ও বন্দী হয়ে রইল। আমার মনে হতো তখনও তা আমার প্রয়োজন। তাই স্পর্শ করা, অনুভব করা সেই শীতল উজ্জ্বল বিরক্তিকর উত্তেজক ও চমৎকার চুলের সংস্পর্শে গিয়ে আমাকে উজ্জীবিত করতে করতে ক্লান্ত করার জন্য এক জরুরি তাগিদ আমি বোধ করতাম। ওইভাবে ১ মাস কি ২ মাস আমার কেটেছিল। কতটা সময় গেল তা ঠিক বলতে পারব না। ওই বস্তুটি আমাকে পেয়ে বসেছিল। তা এভাবে আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল যে প্রেমের প্রত্যাশায় ও তার প্রতিশ্রুতি ঘোষণার পরে আলিঙ্গনের পূর্বে যে আনন্দ বেদনা জাগে, আমার ঠিক সেই অবস্থা হতো। যাতে আমার ত্বকের উপর তার স্পর্শ পায়, তার মধ্যে যেন আমার ঠোঁট ডুবিয়ে দিতে পারি, পিষ্ট করতে ও দংশন করতে পারি, সেই জন্য ওইটি নিয়ে আমি দরজা বন্ধ করে বসে থাকতাম। তা আমি মুখের উপর জড়িয়ে ধরতাম। তা যেন পান করতাম, তার সোনালি তরঙ্গে আমার চোখ চেপে ধরতাম। অবশেষে তা অতিক্রম করেই যেন সোনালি জীবনটাকে দেখতাম। ওইটিকে আমি ভালোবাসতাম। হ্যাঁ, সত্যিই ভালোবাসতাম। তার কাছে থেকে আমি আর দূরে থাকতে পারতাম না। ওইটি না দেখে ১ ঘণ্টাও আমি তৃপ্ত থাকতে পারতাম না। আমি কামনা করতাম, কেবলই কামনা করতাম। কাকে? জানি না, হয়তো সেই মেয়েটিকে। এক রাত্রিতে এমন এক অনুভূতিতে আমার ঘুম ভেঙে আমার মনে হলো আমার ঘরে আমি একা নই। অবশ্যই একাই আমি ছিলাম, কিন্তু তারপর আর আমার ঘুম আসছিল না। অনিদ্রার পীড়নে আমি যখন ছটফট করছিলাম, তখন উঠে আমি ওই চুলের গুচ্ছ দেখতে গেলাম। সচরাচর যেমন দেখতাম তার চেয়ে ওইটিকে আমার কাছে বেশি সুন্দর ও জীবন্ত মনে হলো। মৃতের প্রত্যাবর্তন কি সম্ভব? ওইটিকে আমি যেই চুম্বনে উষ্ণ করে ফেলেছিলাম, তাতেও আমি সুখ পাইনি। তাই ওইটিকে তুলে যেমন করে লোকে প্রণয়িনীকে ভোগ করে, তেমন করে আমি আমার বিছানায় নিয়ে তা জড়িয়ে শুয়ে থাকি। আমার ঠোঁট তার উপর চেপে ধরি। মৃত ফিরে এলো। মেয়েটি এলো। হ্যাঁ, তাকে আমি দেখলাম, স্পর্শ করলাম।
অতীতে তার জীবিত অবস্থায় যেমন ছিল, যেন তেমনভাবে আমি তাকে সম্পূর্ণ ভোগ করলাম। অনুভব করলাম তার তখনকার সেই পরিপূর্ণদেহী রূপসী নারীর কোমল চেহারা আমার সামনে ভাসছে। হ্যাঁ, প্রতিটি দিন আর প্রতিটি রাত্রে আমি তাকে ভোগ করতাম। মেয়েটি ফিরে এসেছিল। প্রতি রাতে আমার কাছে ফিরে আসত মরণ, সুন্দর মরণ, প্রেমময় ও অজানা সেই মরণ। আনন্দ আমার এমন গভীর হল যে তাকে আমি লুকাতে পারি না। মেয়ের সান্নিধ্যে আমায় এক অলৌকিক সুখ এনে দিত। সেই আকারহীন ও অদৃশ্য মৃত্যুকে নিজের দখলে পেয়ে আমি এক নিবিড় ও অবর্ণনীয় আনন্দ বোধ করতাম। কোনো প্রেমিকের চেয়ে বেশি গভীর অথবা প্রচণ্ড আনন্দের স্বাদ পাইনি। কেমন করে সেই সুখকে আমি লুকিয়ে রাখব তা আমি বুঝতাম না। সেই সংগৃহীত বস্তুটিকে এত বেশি আমি ভালোবাসতাম যে তা কোথাও রেখে যাওয়া আমার সহ্য হতো না। সবসময় ওটা সর্বত্র আমার সঙ্গে সঙ্গে আমি নিয়ে যেতাম। সেটা যেন আমার স্ত্রী, সেভাবেই তাকে নিয়ে নগরীর পথে পথে আমি হাঁটতাম। যেমন করে কোনো প্রণয়িনীকে কেউ রাঙ্গালয়ে অথবা রেস্তোরাঁয় নিয়ে যায়, আমিও সেইটিকে সেখানে তেমনভাবে নিয়ে যেতাম। কিন্তু লোকে তা লক্ষ্য করল, তাদের যেন কিছু আন্দাজ হলো। তাই তারা আমাকে ধরে নিয়ে একজন অপরাধীর মতো কারাগারে নিক্ষেপ করল। তারা ওটা আমার কাছে থেকে নিয়ে গেল। হায়, এই দুঃখ কাকে বলি! পাণ্ডুলিপিটির শেষ এখানে। আমি তখন আমার চঞ্চল চোখ দুটি ডাক্তারের দিকে তুলে ধরেছি। হঠাৎ এক ভয়ানক চিৎকার, ক্রুদ্ধ গর্জন আর সুতীব্র কামনার আর্তনাদে পাগলাগারদ প্রকম্পিত হয়ে উঠল। ডাক্তার বলল, ওই বেসে পাগলাটাকে দিনে 5 বার করে জল দিয়ে পুরো দস্তুর ভিজিয়ে দিতে হয়। মৃতের সাথে প্রেমে পড়া ওই লোকটির নাম সার্জেন্ট বার্ট্রেন্ড। বিস্ময়, ভয় আর করুণায় বিগলিত হয়ে ধীরে ধীরে আমি বললাম, কিন্তু ওই যে চুল, ওটা কি সত্যি ছিল? ডাক্তার উঠে দাঁড়িয়ে শিশি ও যন্ত্রপাতি ভরা একটা পেটিকা খুলে তার অফিসের দিকে এক সোনালি চুলের গোছা আমার দিকে ছুঁড়ে মারলেন। এক স্বর্ণবিহঙ্গের মতো তা আমার দিকে ছুটে এলো। ওই সোহাগ ভরা মৃদু স্পর্শ আমার হাতে লাগতেই আমি কাঁপতে শুরু করলাম। সেখানে আমি দাঁড়িয়ে রইলাম। অপরাধের সঙ্গে যুক্ত কোনো বস্তুর সংস্পর্শে এলে অথবা কোনো কুখ্যাত ও রহস্যাবৃত জিনিস দেখলে তা পরীক্ষা করে দেখার আগ্রহ হলে যে বিরক্তি ও কামনা জাগে, তেমনিভাবে বুক আমার দুরু দুরু করে কাঁপছিল। কাঁধে ঝাঁকুনি দিয়ে ডাক্তার বললেন, মানুষের মন সবকিছু করতে পারে। আপনারা শুনছিলেন গিডে মোপাসার ছোট গল্প প্রেমের এক পর্ব। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।